একটি এয়ারবাস A320 রানওয়ে 12কে কেন্দ্র করে চক্কর দিচ্ছিল। বামে মোড় নেওয়ার পরিবর্তে বিমানটি সোজা মারাগাল্লা পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলো। সতর্ক সংকেত বাজতে শুরু করলো আর ফার্স্ট অফিসার পাইলটকে পথ পরিবর্তনের জন্য অনুরোধ করতে লাগলো। Terrain. 2010-এর 28 জুলাই পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারব্লু 202 বিমানটি নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে পাকিস্তানের ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত। বিমানটিতে 152 জন বিভিন্ন পেশার যাত্রী রয়েছে। তাদের মধ্যে বিমান পরিচালনার জন্য 6 জন ক্রু মেম্বার রয়েছে। বিমানটির ক্যাপ্টেন ছিলেন পারভেজ ইকবাল চৌধুরী, বয়স 61 বছর। ওনার 25,497 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা আছে। এর মধ্যে A320 সিরিজের বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে 1060 ঘন্টা। বিমানটির ফার্স্ট অফিসার ছিলেন মুনতাজির আহমেদ, বয়স 34 বছর। তিনি পাকিস্তান এয়ারফোর্সের F-16 এর পাইলট ছিলেন। উনার 1837 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যে A320 সিরিজ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে 286 ঘন্টা। বিমানটি ছিল এয়ারবাস A321-231। 2000 সালে তৈরি করা হয়েছিল। বিমানটি 13,500 বিভিন্ন ফ্লাইট সার্কেলে 34,000 ঘন্টারও বেশি উড়েছিল। বিমানটি করাচিকে পেছনে ফেলে তার গন্তব্য ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করলো। ক্যাপ্টেন বিমানটি উড়ানোর দায়িত্ব ছিলেন আর ফার্স্ট অফিসার তদারকি করছিলেন। বিমানটি তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেল এবং উঠতে লাগলো। হঠাৎ করে কি মনে করে কে জানে ক্যাপ্টেন ফার্স্ট অফিসারের জ্ঞানের নানা রকম প্রশ্ন করতে লাগলো। তখন ক্যাপ্টেন বিভিন্ন রকম বৃষ্টি শব্দ ব্যবহার করছিল যা কোম্পানি আইনের পরিপন্থী ছিল। ক্যাপ্টেন বিভিন্ন রকমের প্রশ্ন করে যাচ্ছিল আর ফার্স্ট অফিসার সেসবের উত্তর দিয়ে যাচ্ছিল। তারপর তিনি ফার্স্ট অফিসারকে বিশাল ভাষণ ও উপদেশ দিলেন। আর এটি টেক অফের থেকে বিরতিহীনভাবে 1 ঘন্টা ধরে চলছিল। একজন সিনিয়রের এ ধরনের আচরণে বিব্রত হয়ে একেবারে চুপসে গেল এবং তার বিশ্বাসের ঘাটতি দেখা দিল। এটি সহজে অনুমেয় যে প্রতিউত্তরে কিছু বলা বা পাইলটকে চ্যালেঞ্জ করার মতো অথবা বিমান চালানোর সময় ছোটখাটো ভুল সম্পর্কে বলা বা সূত্রে দেওয়ার মতো অবস্থা কো পাইলটের ছিল না। ফ্লাইট 202 তখন ইসলামাবাদ থেকে 155 নটিক্যাল মাইল দূরে ফ্লাইট লেভেল 330 উপরে দিয়ে যাচ্ছিল। বিমানের ক্রুরা এটিআইএসকে তথ্য পেল এবং অভিহিত হলো যে ইসলামাবাদের রানওয়ে 12 তাদের জন্য ব্যবহার করতে হবে। তখন ইসলামাবাদে বৃষ্টি পড়ছিল। খালি চোখে দৃষ্টিসীমা কমে 3.5 কিলোমিটারে পৌঁছালো। এটা জানার পর রানওয়ে 12কে ভালোভাবে দেখা জরুরি হয়ে পড়ল।
কেননা তখনও নিচের মেঘ ও বৃষ্টির জন্য পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছিল না, এবং তাই ক্যাপ্টেন গোল করে চক্কর কাটবেন বলে ঠিক করলেন। রানওয়ে 12কে কেন্দ্র করে গোল চক্কর দেওয়ার জন্য সবসময় রানওয়ে 12-এর উপর নজর রাখতে হতো। যদি তারা তাদের ভিজুয়াল হারিয়ে ফেলে তবে অবশ্যই গোয়ারান প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল। ইসলামাবাদে এই অবস্থায় ILS রানওয়ে 30-এ ব্রেক করার জন্য বিমানটিকে 45 ডিগ্রি ডানে ঘুরিয়ে 30 সেকেন্ড ধরে সোজা সামনে এগিয়ে যেতে হতো। ঠিক তারপরে বিমান ঘুরে রানওয়ে সমান্তরালভাবে এগিয়ে যেতে হতো রানওয়ে 12 অ্যাসফল্ট হোল পার করে। পাইলট 20 সেকেন্ড অপেক্ষা করে বামে 90 ডিগ্রি ঘুরতে হতো বেস লেগের উপর, তারপর বামে ঘুরে সমানভাবে রানওয়ে 12-এ ল্যান্ডিং করতে হতো। ফার্স্ট অফিসারকে অশনাক্ত 4টি PBD ওয়ে পয়েন্টগুলো দেখতে বলল, যা MFS এর অংশ। ক্যাপ্টেনের শ্রেষ্ঠত্ব বা ইমেজের কথা চিন্তা করে ফার্স্ট অফিসার ক্যাপ্টেনের ভুলের কথা ধরিয়ে দিতে সাহস করলেন না। ফ্লাইট 202 ভুল দিকে এগিয়ে যেতে থাকলো। তারপর ফার্স্ট অফিসার রাইট ডাউন উইন্ড রানওয়ে 12-তে নামার জন্য পথ জানতে চাইলেও কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হলো রাইট ডাউন উইন্ড রানওয়ে 12 এখনও মেঘ ও বৃষ্টির কারণে ব্যবহারের অযোগ্য। কপাল খারাপ হলে যা হয় আর কি। বিমানটি তখনও 4300 ফিট উপরে উঠছিল। ATC থেকে পাইলটদের জানানো হলো 3900 ফিট নিচে নেমে এসে ILS এর উচ্চ রানওয়ে 30-কে ধরে রানওয়ে 12-তে চক্কর দিতে। বিমানটি তখনও অটো পাইলটের ধারা উঠছিল। তখন পাইলট আবার জানতে চাইল রাইট ডাউন উইন্ড রানওয়ে ঠিক আছে কিনা। কন্ট্রোল টাওয়ার থেকে আবার জানানো হলো রাইট ডাউন উইন্ড রানওয়ে ব্যবহারের অযোগ্য, শুধুমাত্র বামের ডাউন উইন্ড ব্যবহারের যোগ্য। তখন বৃষ্টি পড়ছিল আর মেঘগুলো নিচ থেকে উঠছিল। কুয়াশা এবং বৃষ্টিযুক্ত আবহাওয়া থাকার কারণে সেখান থেকে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। ক্যাপ্টেন বিমানটিকে 2000 ফিটে উড়াতে চাইলেন, অন্যদিকে ফার্স্ট অফিসারকে তা করতে নিষেধ করলেন, কেননা ইসলামাবাদের সর্বনিম্ন উড্ডয়ন উচ্চতা 2500 ফিট। ক্যাপ্টেন তাই বিমানটিকে 2500 ফিট উচ্চতায় নিয়ে আনলেন। ক্যাপ্টেন এর মধ্যে জেনেছেন যে কিছুক্ষণ আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট 356 একই আবহাওয়ায় নিরাপদে অবতরণ করেছে। এটি তাকে ইসলামাবাদে ল্যান্ড করার জন্য এক ধরনের চাপে ফেলেছে। কন্ট্রোল টাওয়ার থেকে দেরিতে জানানো হচ্ছিল, কেননা তখন কিছুই দেখা যাচ্ছিল না। নিচের কোনো কিছুই ভালোভাবে দেখতে না পেয়ে ক্যাপ্টেন অটো পাইলটকে আদেশ দিলেন ডানে ঘোরাতে, এবং তিনি অটো পাইলটকে 2300 ফিট ধরে রাখতে বললেন। অবশ্যই তিনি এখানে সর্বনিম্ন উড্ডয়ন 2500 ফিট এর নিয়মটি ভঙ্গ করেছেন। কন্ট্রোল টাওয়ার থেকে তাদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরতে বলল, কিন্তু ক্যাপ্টেন তা হেসেই উড়িয়ে দিলেন। রানওয়ে 8 কিলোমিটারের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকার কথা ছিল, যতক্ষণ না রানওয়ে 12 পরিষ্কার হতে সময় লাগে।
ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে বললেন তারা প্লেস বিউরিং ডিস্টেন্সে ওয়ে পয়েন্টে 11 ধরে ঘুরবেন। তখন ওয়ে পয়েন্টটি নিরাপত্তা এলাকার বাইরে ছিল। যেহেতু বিমানটি রানওয়ে সেন্ট্রাল লাইন 3.5 নটিক্যাল মাইল দূরে ছিল, রানওয়ে 12 থ্রেশহোল্ড তখন সোজা 352 ডিগ্রিতে। ক্যাপ্টেন তখন অটো পাইলটকে 300 ডিগ্রি বামে ঘুরতে নির্দেশ দিলেন। যদি তারা আদর্শ উড্ডয়ন মেনে চলতেন তবে এখনই তারা বেস লেগ ধরে বামে ঘুরতেন। যেহেতু ভিন্ন পথ অবলম্বন করা হয়েছে তাই তারা রানওয়ে থেকে 9 কিলোমিটার দূরে চলে গেলেন, যা ছিল নিরাপত্তা এলাকার বাইরে এবং সর্বনিম্ন উচ্চতায় উঠছিল। এখনো বিমানটি দক্ষিণের নিষিদ্ধ এলাকা থেকে 1 নটিক্যাল মাইল দূরে ছিল। পরে কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা দেওয়া হলো বামে ঘুরে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা এড়িয়ে যেতে। কন্ট্রোল টাওয়ার থেকে আরও জানতে চাওয়া হলো যে তারা কোনো কিছু দেখতে পাচ্ছে কিনা। পাইলটরা তার কোনো উত্তর দিল না। এরপর ফার্স্ট অফিসার ক্যাপ্টেনের কাছে জানতে চাইলো, আমি তাদের কি বলবো স্যার? এই প্রশ্ন থেকে বোঝা যায় যে পাইলটরা রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফার্স্ট অফিসার জানতে চেয়েছিল সে তার সত্যটা বলবে কিনা। তারপর তারা কন্ট্রোল টাওয়ারকে জানালো যে তারা এয়ারফিল্ড দেখতে পাচ্ছে। ক্যাপ্টেন তখন ন্যাপ মোডে ব্যস্ত ছিলেন এবং অটো পাইলট শুরুর পয়েন্টের দিকে ঘুরে যেতে লাগলো, যা আগে থেকেই প্রি প্রোগ্রাম করা ছিল ওয়ে পয়েন্ট 11 এর জন্য, যা ছিল রানওয়ে থেকে 13 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। পাইলটদের জানা ছিল না যে তারা যদি রানওয়ে 11 এর দিকে যায় এবং তাদের 2300 ফিট উচ্চতা ধরে রাখে তবে বিমানটি সেখানে যাওয়ার আগে পাহাড়ের সাথে সংঘর্ষ ঘটাবে। তারপরে বিমানটি ওয়ে পয়েন্ট 11 এর দিকে যাচ্ছে। বিমানকে বামে নেওয়ার চেষ্টা করার সময় ক্যাপ্টেন হেডিং বারকে কমিয়ে সেট করলেন, কিন্তু এইচডিজি নবকে টেনে তুলতে ভুলে গেলেন। তার বিমানটি তখনও ন্যাপ মোডে চলছিল। ক্যাপ্টেন যখন বুঝতে পারলেন তিনি নবকে টেনে তুলতে ভুলে গেছেন তখন তিনি নবকে টেনে তুললেন। দুর্ভাগ্যজনকভাবে তারা বিমানকে যখন বামে ঘোরাচ্ছেন ক্যাপ্টেন নবকে এত বেশি ঘোরালেন যে বিমানটি বামের পরিবর্তে ডান দিকে যাওয়া শুরু করলো। যেহেতু বিমান ডানে ঘুরতে আরম্ভ করলো তাই মার্গেলা পাহাড়ের খুব কাছে চলে এলো। তারপর এটির উচ্চতা বাড়িয়ে 3700 ফিট করা হলো। থার্স্ট লিভারকে সর্বোচ্চ সামনে ঠেলে দেওয়া হলো। তখন বিমানটি ডানে ঘুরে উপরে উঠতে আরম্ভ করলো। তারপর ক্যাপ্টেন আবার বিমানের অটো থ্রাস্টকে ক্লাইম্ব মোডে নিলেন এবং এটি উড়ার উচ্চতা 3100 ফিট করা হলো। ক্যাপ্টেন নবকে বরাবরে বামে ঘোরাচ্ছিলেন, কিন্তু যেহেতু 0 ডিগ্রি থেকে বারে বারে কমিয়ে দিচ্ছিলেন তাই স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটো পাইলট বিমানটিকে ডান দিকে নিয়ে যাচ্ছিল। তখন অটো পাইলট বন্ধ করে ম্যানুয়ালি বিমানটি বামে ঘোরাতে চাইলেন। ক্যাপ্টেন সাইড স্ট্রিকের লেফট ওয়ার্ড ইনপুট দিলেন, যা বিমানটিকে 52 ডিগ্রি বামে ঘুরিয়ে দিল। যখন বারবার নজ ডাউনকে টিপা হচ্ছিল বিমানটি তখন পিচ ডাউন করলো এবং গতি বেড়ে গেল। ইঞ্জিনের স্পুল ডাউন করার জন্য অটো থ্রাস্টকে নির্দেশনা দেওয়া হলো। বিমানের গতিকে নির্দিষ্ট গতিতে নিয়ে যেতে বিমানটি তখনও তার সর্বোচ্চ উড়াল উচ্চতা 3000 ফিট ধরে রেখেছিল। ক্যাপ্টেন তড়িঘড়ি করে দ্রুত বিমানকে উপরে তুলতে চাইলেন। দুঃখজনক হলো তা করতে অনেক দেরি হয়ে গেছে।
বিমানটি সরাসরি মার্গেলা পাহাড়ে আঘাত করল, যা ছিল বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর হতে 9.6 নটিক্যাল মাইল দূরে উত্তর পশ্চিম দিকে। 146 জন যাত্রী ও 6 জন ক্রু সহ 152 জনের সবাই মারা গিয়েছিল। এটি পাকিস্তানের এখন অবধি সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা ছিল, যা এয়ারবাস A321 এর প্রথম ও ভয়ঙ্কর দুর্ঘটনা।